হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বদমাশ পাওয়ার্ড বাই ওটু একাডেমিয়া। আমি তোমাদের পাঠক স্যার। আজকে চলে এসেছি সেই একটা আননোন জগৎ, যেটা নিয়ে বেশ কয়েকদিন আগেও আমরা কিন্তু ডিসকাস করেছিলাম। সেই ইডিয়ামের জগৎ, সেই রহস্যময় জগৎ, যেখানটায় আমরা গোলক ধাঁধার মতো ঘুরে বেড়াই। স্যার, কি করে মনে রাখবো এত ইডিয়াম? পরীক্ষায় এতবার আসে, কি করে মার্কস পাবো? সেই ভয় কাটানোর জন্যই আমরা কিন্তু শুরু করেছিলাম নোন ইডিয়মস আননোন অরিজিন। মানে কি? ইডিয়ামের গল্প বলা। যে গল্পটা আমরা এর আগের পাঠে বা আগের এপিসোডে শুনেছি কয়েকটা, আজকেও শুনবো আমরা খুব ইন্টারেস্টিং কিছু কাহিনী, যে ইডিয়ামের পিছনে যেগুলো লুকিয়ে আছে। শুধু শুনলেই তো হবে না, সেগুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে ইউজ করব সেটাও আমাদের দেখতে হবে। তাহলে গল্প সঙ্গে তার প্র্যাকটিক্যাল ইউসেজ যদি একসাথে পড়া যায়, তাহলে আমার মনে হয় পরীক্ষার হলে যখন ওই ইডিয়ামটি আমার চোখের সামনে আসবে, তার মিনিংটা ভুলে যাওয়ার চান্স কিন্তু খুবই কম। সেই আঙ্গিকেই বা সেই পার্সপেক্টিভ নিয়েই বদমাস নিয়ে চলে এসছে তোমাদের সামনে নোন ইডিয়ামস আননোন অরিজিন পার্ট 2। তো আমরা দেখবো আজকে যে ইডিয়ামের কোন কোন গল্প আমাদের জন্য অপেক্ষা করছে। দেখি আমরা তাহলে এর আগে যে ইডিয়ামস গুলো পড়েছিলাম, এর পরের পার্টে আর কি কি ইডিয়ামস আছে, তার পিছনে গল্পই বা কি আছে, তার অরিজিন কোথায়, সেগুলো মনে রাখবো কি করে। সেই ইডিয়ামের জগতে চলো ঢুকি ঢুকি আমরা। তো ফার্স্ট আজকে যে ইডিয়ামটা নিয়ে আমরা আসব, তার আগে আমরা একটা কথা বলে রাখা উচিত। আজকে আমরা একটা স্পেশাল সিরিজ নিয়ে এসেছি। কিরকম? কালার। মানে বিভিন্ন রকমের কালার দিয়ে, তোমরা জানো অনেক রকমের ইডিয়াম পরীক্ষায় আসে। তো সেখান থেকেই আমরা কিছু ইডিয়াম বেছে নিয়েছি, যেখানে আমরা দেখব বিভিন্ন কালার, তার পার্সপেক্টিভে কি কি ইডিয়াম আছে, এবং তাদের অরিজিনটাই বা কোথায়, এবং তার ইউজটাই বা কিভাবে হয়। তো আজকে আমাদের প্রথম প্রদর্শন যেটা, সেটা হচ্ছে ইন দ্য ব্ল্যাক। দেখো, ইন দ্য ব্ল্যাক, আমরা যখনই এই ইডিয়ামটা কোথাও দেখি, প্রথমেই যেটা মনে পড়ে যে স্যার, এই যে ব্ল্যাকে কেরোসিন পাওয়া যায়, ব্ল্যাকে স্যার চাল বিক্রি হচ্ছে স্যার, দুর্ভিক্ষের সময়, লকডাউনের সময় তোমরা জানো, বা ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় স্পেশালি, এই ব্ল্যাকে কি কি বিক্রি হয় বা ব্ল্যাকে কিভাবে কি সেল হয়, এই কথাগুলো সম্পর্কে আমরা জানতে পারি। কিন্তু ব্যাপারটা যখন ইডিওম্যাটিক এক্সপ্রেশনের জায়গায় আসে, তখন কিন্তু সত্যিই কি এরকম কোনো মানে আছে, নাকি এরকম কোনো মানে নেই। দেখা যাক অরিজিন কি বলছে। দ্য ফ্রেজ কামস ফ্রম ট্র্যাডিশনাল অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস। মানে যারা অ্যাকাউন্ট্যান্ট, আগে যখন এত কম্পিউটার ছিল না, তারা না লেজার মেনটেন করতো, রাইট? দেখো, রেকর্ড প্রফিটস অফ এ কোম্পানি ইন দ্য ব্ল্যাক ইঙ্ক অ্যান্ড লুজ, মানে লসেস যেটা ছিল সেটা হচ্ছে রেড ইঙ্ক। মানে ব্যাপারটা হচ্ছে, ওই অ্যাকাউন্ট্যান্ট যেগুলো প্রফিটের জায়গা থাকতো সেগুলো কালো কালিতে লিখে রাখতেন, আর যেগুলো লসের জায়গা সেখানে লিখে রাখতেন লাল কালিতে। তাহলে ইফ আ কোম্পানিজ ব্যালেন্স শিট ওয়াজ ইন দ্য ব্ল্যাক, ইট মেন্ট ইট ওয়াজ মেকিং প্রফিটস। তার মানে কি? তাহলে ব্ল্যাকে লেখা প্রপোর্শনটা যদি বেশি থাকে, তাহলে আমরা বুঝে নেব যে ওখানে আমরা প্রফিট করছি। তাহলে মিনিংটা দেখো, সেটাই আছে। টু বি ফিনান্সিয়ালি সলভেন্ট অর প্রফিটেবল, ইট ইন্ডিকেটস আ পজিটিভ ফিনান্সিয়াল স্টেট ইফ এন ইউজ ফর বিজনেস আর্নিং মোর দ্যান দে স্পেন্ড। মানে কোনো বিজনেস কনসার্ন যেটা খরচা করে তার থেকে বেশি যখন ইনকাম করে, মানে প্রফিটেবল স্টেজে যখন থাকে, সেই পরিস্থিতিটাকে আমরা বলি ইন দ্য ব্ল্যাক। তাহলে ইউজ কিভাবে দেখবো, পরীক্ষা আসবে কি করে? দেখো, তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি বা অর্থনৈতিক একটা ভালো জায়গায় থাকা, তখন আমরা ইউজ করতে পারি ইন দ্য ব্ল্যাক। তাহলে কালো কালার মানেই যে সবসময় বদনাম হবে, সবসময় বাজে কিছু হবে, তা কিন্তু নয়। ইডিয়ামের গল্প কিন্তু তাই বলছে। কি বলছে? এক্সাম্পলটা দেখো, সিন্স দ্য নিউ ম্যানেজার জয়েন্ট দ্য কোম্পানি, ইট হ্যাজ বিন ইন দ্য ব্ল্যাক। নতুন ম্যানেজার জয়েন করার পর থেকেই কোম্পানি কিন্তু তার প্রফিট করছে, লাভে আছে, লাভ করছে। ঠিকঠাক ইউজ। আর একটা ইউজ দেওয়া আছে, মেনি বিজনেসম্যান হোপ টু বি ইন দ্য ব্ল্যাক দিস ইয়ার। অনেকে আছে না, যে এই বছর হয়তো অনেক লস খেয়েছে, তা পরের বছর তার কি থাকে, তার একটা এক্সপেকটেশন থাকে যে এই বছর অন্তত আমরা একটু প্রফিটেবল জায়গায় থাকি। তাহলে ইন দ্য ব্ল্যাক মানে কিন্তু প্রফিটের জায়গায় থাকা, সামথিং ভেরি প্রফিটেবল। ইজ ইট ক্লিয়ার? তাহলে এক্সামে যখনই আসবে
মনে রাখতে হবে যে অ্যাকাউন্ট মেনটেন করার সময় কি কি করা হতো। কালো কালিতে প্রফিটেবল জায়গাটা, লাল কালিতে কিন্তু মানে লস যেটা সেটা। মনে থাকবে আশা করি। তাহলে চলো দেখো এখানে এখানে তাই আছে, এই যে প্রফিট বা আমাদের যে প্রফিটেবল জায়গা, সেই জায়গাটাকে ধরে রেখেছি আমরা এই পিকচারের মাধ্যমে। দেখে নাও, ছবি দেখো, গল্প শোনো এবং পরীক্ষায় গিয়ে সেটা পারফর্ম করে এসো। এটাই কিন্তু আমাদের টার্গেট। পরের ইডিয়াম দেখবো, এই যে এক্ষুনি বলেছিলাম যে ইন দ্য ব্ল্যাক মানে হচ্ছে প্রফিটের জায়গায় থাকা। আবার দেখো আরেকটা জিনিস আমি বলেছিলাম, এখানেও দেখো সেম সেম সোর্স থেকে আমরা ইডিয়ামটা পেয়েছি, ইন দ্য রেড। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে এই যে অ্যাকাউন্টের কথা বলছিলাম, অ্যাকাউন্ট্যান্ট কি করছিলেন, প্রফিটের জায়গাটা কালো কালিতে লিখছিলেন, রাইট? আর লস যেটা সেই জায়গাটা লাল কালিতে লিখছিলেন। তাহলে লাল কালিতে লিখছে মানেই, তাহলে ইন দ্য রেড মানেই হয়ে গেল ইন ডেট অর অপারেটিং অ্যাট আ ফিনান্সিয়াল লস, মানে অর্থনৈতিক মন্দা বা অর্থনৈতিক ভাবে খুব খারাপ অবস্থায় আছে, লসে রান করছে, সেক্ষেত্রে আমরা ইন দ্য রেড ইউজ করতে পারি। তাই বলেছে এই যে রেকর্ড লসেস ইন রেডিং, যেটা একটু আগে আমরা রেফারেন্স পেয়েছিলাম, তাই তো? তাহলে ওয়াজ ইন দ্য রেড মিনস ইট ওয়াজ মেকিং লস। তাহলে এক্সাম্পল দেখে নেবো, সিন্স দ্য সিইও কুইট দ্য কোম্পানি, আগেকার এক্সাম্পলটা ভাবো, সেখানে ম্যানেজার জয়েন করার পর ইন দ্য ব্ল্যাক হয়েছিল, মানে তাদের প্রফিট হচ্ছিল। এবার সিইও যে ছিলেন তিনি হয়তো কুইট করলেন, ফলে পুরো অর্থনৈতিক যে অবস্থা ছিল কোম্পানির একটা ভালো জায়গা স্টেবল, সেটা আনস্টেবল হয়ে গেল। দেখো ইউজ, সিন্স দ্য সিইও কুইট দ্য কোম্পানি ইট হ্যাজ বিন ইন দ্য রেড, তাহলে সেই অবস্থায় চলে এসছে, খুব খারাপ অবস্থায়। আনটিল দ্য গভর্নমেন্ট রিডিউস ট্যাক্সেস দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি উইল বি ইন দ্য রেড। অবভিয়াসলি এত ট্যাক্স, টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু লসে রান করছে, সেই সেন্সেই সেন্টেন্সটা দেওয়া আছে। তাহলে সেন্টেন্স যাই থাক না কেন, তাহলে স্টোরি শুড বি রিমেম্বার্ড। কি গল্প বললাম? তাহলে অ্যাকাউন্ট্যান্ট যারা, তাদের গল্প একটু আগে মনে করেছি, আবার মনে করাই, যখনই লাল ইন দ্য রেড তার মানে বুঝে নিতে হবে লস, যখনই ইন দ্য ব্ল্যাক বুঝে নিতে হবে প্রফিট। ইজ ইট ক্লিয়ার? দেখো কত সহজে মনে থাকবে এবার, তাই না? দেখো ছবিতেও কিন্তু সেই চিত্রটাই ফুটে উঠেছে, যেখানে মাথায় হাত দিয়ে কেন বসে আছে? অবভিয়াসলি এত বড় ফিনান্সিয়াল লস যখন হয় তখন তো কারো মাথারই ঠিক থাকে না, তাই না? তাহলে কালার নিয়ে খেলছি আমরা, কালার নিয়ে ইডিয়াম দেখছি আমরা। দেখো রেডের পরে কি কালার আছে দেখি। আচ্ছা, রেডের পরে এবার আসছি ব্লু। খুব একটা গুরুত্বপূর্ণ ইডিয়াম, ব্লু ব্লাড। আমরা জানি রক্তের রং লাল হিমোগ্লোবিনের কারণে, কিন্তু চিংড়ি জাতীয় প্রাণীদের রক্তে নাকি হিমোসায়ানিন থাকে, তার জন্য সেই রক্তের কালার নাকি একটু নীলচে হয় বা নীলাভ হয়, তাই তো? তার মানে এই যে ব্লু ব্লাড, এটা কি এরকম কিছু বোঝাচ্ছে নাকি যারা চিংড়ি জাতীয় প্রাণী, যাদের রক্তে নাকি হিমোসায়ানিন আছে? না। কোথা থেকে এসছে দেখবো আমরা। দিস ব্লু ব্লাড যে রেলিভেন্স বা যে অরিজিন, সেটা হচ্ছে স্প্যানিশ ফ্রেজ স্যাংরে আজুল। এটার মানে হচ্ছে ব্লু ব্লাড। এটা কখন বলা হতো? যারা তখনকার দিনে ফ্রান্সে, আমরা দেখছি এখানে, সরি স্পেনে বা ইউরোপিয়ান কান্ট্রিজে, যারা একটু অ্যারিস্টোক্র্যাটস বা একটু যারা যারা সাদা চামড়ার লোক আর কি, তারা নিজেদেরকে অনেকেই অ্যারিস্টোক্র্যাটস ভাবতো, তাদের না স্কিনের কালার কেমন ছিল? একদম ফেয়ার। ফলে বা যারা খ্রিস্টান নবেলস ছিল, নবেলস মানে যারা উচ্চ বংশের কেউ, তাদের না ওই চামড়ার তলা দিয়ে কি ভেন গুলো দেখা যেত। তারা অনেক, এখনো দেখবে যারা অনেক বেশি ফর্সা হয় তাদের না নীলচে ভেন মানে শিরা ধমনী এগুলো না দেখা যায়। তার মানে এই যে ব্লুইশ কালারটা এলো, সেখান থেকেই কিন্তু তাদের স্কিনটা মনে হতো যেন ব্লু। এই জন্য আমরা তাদের রক্তটাকে ব্লু ভাবতাম। সেখান থেকেই কিন্তু দেখো আমাদের বাংলাতেও নীল রক্ত তার শরীরে বইছে, মানে অভিজাত রক্ত বইছে বা রাজবংশের রক্ত বইছে, বাংলাতেও বলি নীল রক্ত, ইংলিশেও বলে নীল রক্ত। তার মানে ব্লু ব্লাড মানে কিন্তু রাজবংশের কেউ হতে পারে, অভিজাত বংশের কেউ হতে পারে, সেই বিষয়ে যদি কিছু বলে তো তখন আমরা সেটাকে বলি ব্লু ব্লাড। দ্যাটস ওয়াই এই ব্লু ব্লাডটা এতটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু প্রচুর আসে, আমরা প্রচুর ইউজও করি, বাংলা ইংলিশ সব জায়গায়। কি ইন্টারেস্টিং না? তাহলে আমরা সেন্টেন্স দেখে নিই। ইউ ডু নট কাম ফ্রম আ ফ্যামিলি অফ ব্লু ব্লাড
সো ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। এই যে আমরা, তোমরা সবাই, আমরা কিন্তু খেটে খাওয়া মানুষের পর্যায়ে পড়ি, খেটে আর খুঁটেই খেতে হয়, তাই না? তো আমরা কিন্তু কোনো রয়্যাল ফ্যামিলির আন্ডারে পড়ি না যে আমাদের কিন্তু একটা চাকরি না করলেও চলবে। সো উই হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড, উই হ্যাভ টু বার্ন দ্য মিড নাইট অয়েল। দেখো আবার কিন্তু একটা ইডিয়াম মুখ থেকে বেরিয়ে গেল, তবেই না আমরা সাফল্যটা পাবো। তো সেই জন্যই তো এত খাটনি, এত পরিশ্রম আমাদের, যাতে ইডিয়াম গুলো মনে থাকে, কারণ ইডিয়াম থেকে 1-2 নাম্বার আমরা কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে পাই মিনিমাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সেন্টেন্স দেখে নাও। আবার দেখো, সে টেক্স প্রাইড ইন হার ব্লু ব্লাড, তার প্রচুর গর্ব তার এই অ্যারিস্টোক্রেসির জন্য, তার এই রয়্যাল ব্যাপারটার জন্য। সে হয়তো ওই বংশের কেউ, তার জন্য সে গর্ব অনুভব করে। তাহলে আমাদের গর্ব করার জায়গা কোথায়? হাউ ক্যান উই ফিল রয়্যাল? রক্তে তো নেই, তাহলে কি আছে? কর্মে আছে। যদি কাজে আমরা করে উঠতে পারি, দেন উই ক্যান অলসো ফিল রয়্যাল আফটার গেটিং আ লুক্রেটিভ জব, রাইট? সেটা ডাব্লিউবিসিএস হতে পারে, সেটা এসএসসি সিজিএল হতে পারে, বা অন্য কোনো একটা লুক্রেটিভ জব, তাই না? এই যে ডাব্লিউবিসিএস, সিজিএল, রেল, পুলিশ, এই সবার জন্য আমরা বদমাসের তরফ থেকে তোমাদের জন্য নিয়েছি সেপারেট সেপারেট চ্যানেল। এই সেপারেট সেপারেট চ্যানেল কেন? যাদের নিডস গুলো সেপারেট, এই জন্য চ্যানেলও সেপারেট, যাতে কোনো রকম ডাইলিউশন না হয়। সো এটা যেমন দেখছো বদমাস ডাব্লিউবিসিএস, সেরকম তোমরা ওয়াচ করতেই পারো বদমাস এসএসসি, রেলওয়ে, বদমাস পুলিশ, বদমাস অফিসিয়াল, বদমাস ব্যাংক, এরকম বাকি চ্যানেলস গুলো। ঠিক আছে, চলো দেখি আমরা। তাহলে গল্পটা শুনে নিলাম, ব্লু ব্লাড। পরের গল্প শুনি। আবার ব্লু। এই যে ছবিটা দেখে কি মনে হচ্ছে, এই যে মেয়েটি বসে আছে, খুব আনন্দে আছে কি না? আমরা দেখবে ইংলিশে অনেক রকমের গান হয়, যেমন ধরো র্যাপ, রক, ব্লুজ বলে একটা সং আছে। দেখবে ওই ব্লুজ সং এর মেন থিমটাই হচ্ছে সেপারেশন ফ্রম লাভার। মানে ওই গানগুলো শোনা হয় খুব লো টিউনে, এবং খুব ধীরে ধীরে গানগুলো হয়। বেসিক ইনফরমেশন যেটা ওখানে পাই আমরা, বা বেসিক থিম যেটা পাই, সেটা হচ্ছে সেপারেশন ফ্রম লাভার। তার মানে সেই কষ্টের জায়গাটাই কিন্তু ব্লু দিয়ে বারবার বেরিয়ে আসছে এখানে। দেখা যাক কোথা থেকে এলো এরকম। কেন ফিল ব্লু মানে স্যাড, কেন ফিল ব্লু মানে কষ্টে থাকা। এই যে মিনিং দেওয়া আছে, ফিল স্যাড, ডিপ্রেসড, মেলানকোলিক অর ইন লো স্পিরিটস। কেন, কোথা থেকে এলো এরকম মানে? দেখা যাক। ইট ডিলস উইথ আ নটিক্যাল অরিজিন, মানে এটা না নাবিকের সাথে, মানে যারা সেলার নাবিক তাদের সাথে রিলেটেড। কিরকম ব্যাপারটা দেখো, ইট ডেটস টু দ্য আর্লি 19th century, যখন কি হতো, when a ship lost its captain or any other officer during a voyage, the sailors would fly blue flags and paint a blue band along the hull, মানে নৌকার সামনের অংশে, to mark their mourning। যদি কোনো ক্যাপ্টেন বা আর কোনো তাদের কোনো সঙ্গী হারিয়ে যেত না, তাদের স্মৃতিতে তাদের জন্য একটা ব্লু ব্যান্ড ইউজ করা হতো, একটা ফ্ল্যাগ ইউজ করা হতো ব্লু, অবভিয়াসলি তাদের শোকে। তার মানে ব্লু কালারটা কিন্তু এখানে আনন্দবহ নয়। তাহলে সেখান থেকে কিন্তু দেখো, ওভার দ্য টাইম কালার ব্লু বিকেম দ্য সিম্বল অফ স্যাডনেস অ্যান্ড মেলানকোলি। তাহলে বুঝতেই পারছো, ফিলিং ব্লু বা টু ফিল ব্লু মানে হচ্ছে টু ফিল ডিপ্রেসড, টু ফিল স্যাড। 2010 WBCS Freely, the separation from his lover left him in blues। একই রকম সেন্স, তাই তো? তাহলে বুঝে গেছি আমরা, রেনি ডেজ অলওয়েজ মেক মি ফিল ব্লু। আমার না বৃষ্টি পড়লেই কেমন একটু একা লাগে, ডিপ্রেসড লাগে, তাই না? এই মেয়েটিরও দেখো বাড়ি বাইরে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে বা স্নোফল হচ্ছে, সেরকম ডিপ্রেসড হয়ে বসে আছে। তাহলে এই ছবি প্লাস স্টোরি দুটোই যেন মাথায় ঢুকে যায়। বুঝলাম। তাহলে সেই নাবি কোন অতীতে, 19th সেঞ্চুরি কথা বলছি, কোন অতীতে সেই যে ব্লু ফ্ল্যাগটা ওড়াতেন, সেখান থেকে দেখো আমাদের পরীক্ষার খাতায় একটা 1 নম্বরের বা 2 নম্বরের কোয়েশ্চেন হাজির, তাই না? চলো, খুব ইন্টারেস্টিং। নেক্সট, এরপরে দেখো আবার একটা ব্লু। আমরা এই ইডিয়ামটা প্রচুর বার অনেক জায়গায় দেখতে পাই, ব্লু কলার জবস। ব্যাপারটা কি? তাহলে কি ব্লু কলার মানে যারা কাজ করে তাদের কি সবসময় নীল জামাই পরতে হবে, এরকম কোনো ব্যাপার? হয়তো তোমরা ঠিকই ভাবছো। অ্যাকচুয়ালি এর অরিজিনটা যদি আমরা দেখি, ওই নীল জামা থেকেই কিন্তু এসছে। দেখো এর অরিজিনটা দেখো, আর্লি 1920s এ
মানে যেখানে ম্যানুয়াল লেবার করা মানে করতো আর কি, স্পেশালি ইউএসএ তে, আমেরিকায় যারা ম্যানুয়াল লেবারার মানে ওয়ার্কার, তারা যখন কাজ করতেন তারা একটা মোটা কাপড়ের, বিশেষ করে ব্লু কাপড়ের জিন্স টাইপের যেটা হয় না, তার জামা পরতো, যাতে কোনো রকম তাড়াতাড়ি ছিঁড়ে না যায় এবং সেটা ময়লা লেগে, এই যে ডার্ট বা গ্রিজ লেগে যাতে খুব একটা নষ্ট না হয়। তাহলে এই দিস ব্লু শার্ট ডিস্টিংগুইশ দেম ফ্রম দ্য আদার অফিস স্টাফ হু ওর হোয়াইট শার্টস। এবং যারা অফিসের ভেতরে কাজ করতো তাদের নিয়ম ছিল কিন্তু সাদা শার্ট পরার। আর যারা বাইরে তেল তেল ঝাল চারিদিকে ঝুল ঝুল নোংরার মানে ঘাটার কাজটা করতো, সমস্ত কিছু বাইরে যারা করতো, গ্রিজ ডার্ট পরিষ্কার করতো, তাদের কাজটা হতো, বা মেকানিক্যাল কাজকর্ম যারা করতো স্পেশালি, তাদের ড্রেস পরতে হতো ব্লু। সেখান থেকে কিন্তু ব্লু কলার। তাহলে ব্লু কলার জব মানে কি? দেখতেই পাচ্ছ, টাইপ অফ জব দ্যাট ইনভলভস ম্যানুয়াল লেবার, a skilled trade work often in industries like construction, manufacturing and maintenance। তাহলে বুঝতেই পারছো। আচ্ছা, এটা আবার ভেবো না যে ব্লু কলার জব মানেই কিন্তু সবসময় খারাপ, তা কিন্তু নয়। মানে পার্টিকুলার এই টাইপের জব গুলোকে আমরা বলি ব্লু কলার জব। এক্সাম্পল দেখো, দে আর হ্যাপি উইথ দ্য ব্লু কলার জব। মেনি ব্লু কলার জবস নাও রিকোয়ার অ্যাডভান্স টেকনিক্যাল স্কিলস। আগেকার মতো শুধু ওই হাতে কলমে কাজটা হবে তা নয়, এখন ব্লু কলার জবসেও টেকনিক্যাল স্কিল চলে এসছে। তাহলে জানলেই করা যাবে। তাহলে ইউজটা একবার দেখে নেবে। তাহলে অরিজিনটা আমরা দেখে নিলাম কোথায়, 20th সেঞ্চুরি ইউএসএ, ম্যানুয়াল লেবারার্স যারা ব্লু কালারের শার্ট পরতো। তাহলে এই যে আমি বললাম ব্লু কলার জব, তাহলে এই যে অফিসের ভেতরে যারা করতো তাদের তো তাহলে আবার হোয়াইট শার্টও পরতো না, তাহলে কি হোয়াইট কলার জব কিছু আছে? দেখবো আমরা পরের স্লাইড। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, অ্যাকচুয়ালি তিনটে ইডিয়ম আছে, হোয়াইট কলার জব, পিঙ্ক কলার জব অ্যান্ড ব্লু কলার জব। হোয়াইট কলার জব দেখো ওই একই 20th সেঞ্চুরিতে অফিস বা প্রফেশনাল যারা অফিসে কাজ করতেন বা প্রফেশনাল যারা ছিলেন তাদের হোয়াইট শার্ট পরতে হতো। তাহলে এই প্রফেশনাল বা অফিসিয়াল কাজকর্ম যারা করতেন সেগুলোকে বলা হয় কি, হোয়াইট কলার জবস। আর বেসিক্যালি পিঙ্ক কালারটা আমরা দেখি যে মেয়েরাই বেশি পছন্দ করে পিঙ্ক কালার, তাই না? তো এখানেও দেখো রেফারেন্সটা আছে ওই লেট 20th সেঞ্চুরিতেই, সার্ভিস ওরিয়েন্টেড জবস ট্র্যাডিশনালি ফিমেল ডমিনেটেড, স্পেশালি নার্সিং, রিটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট যেখানে থাকতো, সেখানে মেয়েরা এরকম পিঙ্ক কালারের ড্রেস পরে জব করতো। তাহলে সেখান থেকেই আমাদের এই ইডিয়ামটা চলে এসছে, পিঙ্ক কলার জব মানে হচ্ছে স্পেশালি সার্ভিস ওরিয়েন্টেড জবস, স্পেশালি নার্সিং, রিটেল এবং হসপিটালিটি। তোমরা এখনো দেখবে অনেক হসপিটালে কিন্তু এরকম পিঙ্ক কালারের ড্রেস পরানো হয় নার্সদের, তাই না? তাহলে পেয়ে গেলাম। আর ব্লু কলার জব অলরেডি বললাম। এই তিনটে দেখো একটা কম্পারেটিভ স্টাডি আমরা কিন্তু এখানে দিয়ে রেখেছি, এটা পরে তোমরা দেখে নাও, ভালো করে বুঝে নাও। তাহলে কি হবে, পরীক্ষার তিনটের মধ্যে যে কোনো একটা আসতে পারে, শুধু ব্লু কলার জব না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সবটাই কিন্তু সেই 20th সেঞ্চুরিতেই পড়ে আছে, তাই না? দেখি এবার পরের গল্প আমরা কি শুনবো, পিঙ্ক স্লিপ। খুব খুব ইম্পর্ট্যান্ট একটা ইডিয়াম। একটা কাগজের স্লিপ, সেটা কালার কি পিঙ্ক? সত্যি? মিনিংটা একটু দেখো, নোটিস অফ রিমুভাল ফ্রম অফিস অর এমপ্লয়মেন্ট। তার মানে যেটাকে আমরা বলি কাউকে জব থেকে তাড়িয়ে দেওয়া, তাই তো? বা যাকে কোনো কাজ থেকে মানে ছেটে ফেলা, সেটাকে বলে, সেই সেন্সে পিঙ্ক স্লিপ ইউজ করা হয়। তার মানে সেই যে নোটিশ বা লেটার, সেই নোটিশ বা লেটারটাকে বলা হয় পিঙ্ক স্লিপ। বোঝা গেল? জবটাকে নয়। যে নোটিশটা হাতে ধরিয়ে দেওয়া হয় যে ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক উপকার করেছেন, নেক্সট ডে থেকে আমাদের আপনার উপকার আর লাগবে না, থ্যাংক ইউ বলে হাতে ধরিয়ে দিল কি, জব টার্মিনেশন লেটার, অ্যান্ড দ্যাট ইজ কল্ড পিঙ্ক স্লিপ। সবসময় আজকালকার যুগে কালারটা কিন্তু পিঙ্ক হয় না, কিন্তু অরিজিনটা যদি দেখি সেখানে কেন পিঙ্ক স্লিপ হয়েছে সেটা আমরা দেখবো। তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ এই ভদ্রমহিলা কিন্তু হাতে পিঙ্ক কালারের একটা স্লিপ ধরে আছে। কেন দেখি আমরা। In early 20th century, employers would affix a pink sheet of paper, দেখো, to an employee's pay slip। মানে যখন কোনো এমপ্লয়িকে ছাঁটাই করা হতো, তার পে স্লিপ, যে লাস্ট মান্থে পে স্লিপটা দেওয়া হতো, তার সাথে একটা পিঙ্ক কালারের একটা পেপারের শিট, মানে শিট অফ পেপার, এটা এক টুকরো পেপার জুড়ে দেওয়া হতো, তাতে কি লেখা থাকতো যে ইউ আর টার্মিনেটেড, স্পেশালি ইন
ভডেভিল থিয়েটার, ভডেভিল থিয়েটার ইন লন্ডন, সেখানে আমরা দেখতে পেতাম যারা কাজ করতেন আর কি, ওখানেও কিন্তু সেম কাজটা করা হতো, যে একটা পেচেকের সাথে সাথে পিঙ্ক পিস অফ পেপার জুড়ে দেওয়া হতো। এই পিঙ্ক স্লিপ এইভাবেই কি দিনে দিনে ইউজ হতে হতে হয়ে গেল জব টার্মিনেশন লেটার বা নোটিশ। সেটাই আমরা লিখে রেখেছি এখানে। তাহলে ইউজ তো দেখতেই পাচ্ছ, ইউজ গুলো দেখে নাও। দ্য কোম্পানি ইস্যুড পিঙ্ক স্লিপ টু মেনি অফিস এমপ্লয়িজ টু কাট কস্ট। তোমরা জানো কস্ট কাটিং যখন করা হয়, অধিক মাত্রায় ছাঁটাই হয়, তখন অনেককেই কোম্পানি কিন্তু পিঙ্ক স্লিপ ধরায়। এরকমই ইউজ হতে থাকবে। আন্ডারলাইন করে মিনিং চাইতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসতে পারে, অথবা এই ইডিয়ামটার দিয়ে ধরো রিপ্লেসমেন্টও দিতে পারে, যে আন্ডারলাইন করে এর বেটার রিপ্লেসমেন্ট যদি কিছু হয় সেটা তোমাকে নিতে হতে পারে। কিন্তু মোদ্দা কথা হলো দিস ইডিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা ইডিয়াম জেনে রাখতে হবে, এই যে গেট দ্য স্যাক অর গেট দ্য বুট, একই মানে। গেট দ্য স্যাক অর গেট দ্য বুট কাছাকাছি ইডিয়াম, ঠিক আছে? এটা মানেও ডিসমিস করে ফেলা, লেটারটা না, ডিসমিস করে দেওয়া, কাউকে কাউকে চাকরি থেকে বরখাস্ত করা। এরকম আরো একটা আছে, টু গিভ মার্চিং অর্ডার্স, মার্চিং অর্ডার্স, মার্চিং অর্ডার্স, এটার মানেও কিন্তু টু গিভ মার্চিং অর্ডার্স, এটার মানেও কিন্তু টু ডিসমিস সামওয়ান ফ্রম জব, টু ফায়ার, কাউকে ফায়ার করা। জেনে রাখলে অনেকগুলো ইডিয়াম, অনেক ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, তাই তো? চলো দেখি এরপরে কি আছে। গ্রিন হর্ন, অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম। কতবার কত পরীক্ষায় আমরা এসছে, অনেক আনসার করে এসছি, বা অনেকে বুঝে না বুঝে ছেড়ে এসছি, ছেড়ে আসার কোনো কারণ নেই। গ্রিন হর্ন, যদি আমি এটাকে ডিকোড করি, হর্ন সিং, গ্রিন মানে সবুজ। আমরা জানি গ্রিন কথাটা সবসময় কাঁচা বা যেটা পরিপক্ক নয় এরকম কিছুর সাথে অ্যাটাচ করা হয়, রাইট? তার মানে ব্যাপারটা কিরকম, যা কিছু কাঁচা, যা কিছু এক্সপিরিয়েন্স নেই, মানে ইনএক্সপিরিয়েন্সড, সেই জায়গাটায় আমরা গ্রিন কথাটা ইউজ করি। তার মানে তাহলে হর্ন কোত্থেকে এলো, সিংটাই বা কোত্থেকে এলো? তাহলে তো শুধু গ্রিন বললেই হতো, তাহলে হর্ন কেন? দেখবো আমরা কি বলছে এখানে। দ্য কালার গ্রিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ আনরাইট, ইম্যাচিওর, ইয়াং, এটা আমরা একটুখানি বলেছি। কিন্তু 15th সেঞ্চুরিতে পিপল ইউজ টু টার্ম গ্রিন হর্ন টু ডিসক্রাইব দ্য নিউ বর্ন ইম্যাচিওর সফট হর্ন অ্যানিমালস। বাচ্চা বাচ্চা অ্যানিমালরা যখন জন্মায় তাদের সিংগুলো নরম থাকে, সেই নরম সিংবালা বাচ্চা অ্যানিমালগুলোকে 15th সেঞ্চুরিতে বলা হতো গ্রিন হর্ন। From then on, the term describes anyone lacking experience or training. তার মানে যার এক্সপিরিয়েন্স নেই, ট্রেনিং নেই, একদম নতুন কাজে ঢুকছে, যাকে আমরা বলি অ্যাপ্রেন্টিস। কি বলি? অ্যাপ্রেন্টিস বা বিগিনার, ফ্রেশার, তাদেরকে বলা হয় গ্রিন হর্ন। বি কেয়ারফুল, this is a very very interesting idiom and very important idiom. Look at the picture here. দেখো, এই যে গাছটা বসাতে গিয়ে সে কিন্তু চারিদিকে কাদা টাদা মেখে যাতা অবস্থা। এই এক্সপিরিয়েন্স মহিলা ওনাকে হেল্প করছে কি করে গাছটা পুঁততে হবে, মানে প্ল্যান্টেশনটা কি করে করতে হবে। তার মানে এই ব্যক্তিকে আমরা বলতে পারি গ্রিন হর্ন, অবভিয়াসলি, and ইনি হাইলি এক্সপিরিয়েন্সড, ওয়াইজ পারসন, রাইট? সেন্টেন্স দেখে নাও। when he joined the office he was a complete greenhorn. স্বাভাবিক, অফিসে যখন সবাই জয়েন করে প্রথমবার তখন কিন্তু সবাই ইনএক্সপিরিয়েন্সডই থাকে। ইউজ দেখে নিলাম, তাই তো? আরেকটা ইডিয়ামের প্রসঙ্গে লিখে রাখি, তোমরা নোট করে নেবে। টু বি ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স, মানে কানের পেছনটা কেমন ভিজে ভিজে লাগছে, এটার মানেও কিন্তু টু ফিল নার্ভাস, টু ফিল ল্যাক অফ এক্সপিরিয়েন্স। একটু খেয়াল রাখবে, টু ফিল নার্ভাস আর টু ফিল ল্যাক অফ এক্সপিরিয়েন্স সিনোনিমাস, কাছাকাছি ইডিয়াম, মনে রাখতে পারো। বেশ, এরপরে পেইন্ট দ্য টাউন রেড, লাল, লাল কালার মানেই আমরা জানি কি, প্যাশন। লাল মানে রেড ইজ এ সিম্বল অফ প্যাশন, লাভ বা এক্সপ্রেশন বা এক্সুবেরেন্স, উচ্ছ্বাসের কালার লাল, তাই না? তাহলে লাল কালার কোথায় করছে? পেইন্ট দ্য টাউন, পুরো শহরটাকে লাল করে দিলাম আমরা, কেন? তাতে কি হয়? অনেকে তো বলতে পারে না স্যার আমার লাল কালার পছন্দ নয়, আমি আই উইল পেইন্ট দ্য টাউন গ্রিন। আবার অনেকে বলবে নো স্যার, আই ওয়ান্ট টু পেইন্ট দ্য টাউন অরেঞ্জ।
এরকম বললে কিন্তু হবে না। সে তোমার লাল কালার ভালো লাগুক বা না লাগুক, এখানে কিন্তু তোমাকে কি রেডি করতে হবে। কেন? কারণটা দেখো। The idiom dates back to England in 1837, 1837 সালের কথা। The Marquis of Waterford and his friends, উনি ব্যক্তি তো একজন, তার বন্ধুরা মিলে went on a drunken rampage, মানে যা মানে মাতাল দশায় যা করে আর কি লোকে, চারিদিকে চেঁচামেচি হই হট্টগোল করলেন। কিসে? In the town of Melton Mowbray. They painted the door signs and even the toll gates red. সব জায়গায় লাল কালি দেখো লাল করে দিয়েছে, দেয়াল, টোল গেটস, তারপরে ধরো দরজা সব লাল করে দিলেন। কেন? ইনটক্সিকেটেড অবস্থা। এই যে পুরো লাল করে দেওয়া পুরো শহরকে, সেখান থেকেই তো পেন দ্য টাউন রেড মিনস ওয়াইল্ড নাইট অফ ফান অ্যান্ড সেলিব্রেশন। ঘুরিয়ে যদি বলি, টু গো আউট অ্যান্ড সেলিব্রেট ল্যাভিশলি অ্যান্ড নয়েজিলি। তখন কিন্তু একটু নেগেটিভ সেন্সে কথাটা ইউজ করা হয়েছিল। আজকাল যখন ইউজ করা হয়, দিস ইজ নট সো নেগেটিভ। এই যে কদিন আগে আমরা T20 ওয়ার্ল্ড কাপ জিতলাম, দেখো ঢাক ঢোল বাজিয়ে সবাই কিন্তু রাস্তা নেমে পড়েছিল। That can also be called, they celebrated the winning of the World Cup কি by painting the town red. সেন্টেন্স এখানে আছে, we painted the town red after winning the T20 World Cup. On the day they got their bonus, they painted the town red. যেদিন তারা বোনাস পেল সেদিন তাদের আনন্দের উচ্ছ্বাসে সীমা থাকলো না, ঢাক ডোল পিটিয়ে সবাইকে জাগিয়ে রেখে কি পার্টি করতে শুরু করলো। এই যে পার্টি করা, ঢাক ডোল বাজানো বা খুব চেঁচামেচি করা, সেই সেলিব্রেশনটাকে আমরা বলি কি পেইন্ট দ্য টাউন রেড। অনেকের কালার পছন্দ না হতে পারে, কিন্তু টাউন কিন্তু রেডেই রাঙাতে হবে। যে তুমি যে কালারই পছন্দ করো না, সবুজ হোক আর কমলা হোক বা অন্য কোনো কালার হোক, এখানে কিন্তু লালই লাগবে। লালের গুরুত্ব কিন্তু আপাতত ইডিয়ামটায় আছে না, অন্য কোনো জায়গায় থাকুক বা না থাকুক, তাই না? নো পান ইন্টেন্ডেড। এরপরে দেখো আবার লাল, আবার লাল, লালে লাল, লালে লাল। মানে লালের গুরুত্ব কিন্তু ইডিয়ামসের জগতে কমেনি কিন্তু, হ্যাঁ। মানে আমাদের অনেকের মনে হতে পারে যে লালের গুরুত্ব হয়তো কমে যাচ্ছে হয়তো, কিন্তু দেখো ইডিয়ামের জগতে কিন্তু লাল বেশ ভালো রকমই আছে। কি বলছে? রেড হারিং। এই যে হারিং হচ্ছে ওয়ান টাইপ অফ ফিশ। এই যে এই ধরনের মাছ, মাছগুলো এরকম দেখতে হয়। ব্যাপারটা কি? এখানেও একটা খুব খুব ইন্টারেস্টিং গল্প আছে। গল্প বলবো না, একটা ইন্টারেস্টিং রেফারেন্স আছে। কিরকম? ইন 18th and 19th century England, a fish called herring was used to train hunting dogs. শিকারী কুকুরদের নিয়ে শিকার করতে বেরোতেন সব বাবুরা। তো এই ডগগুলোকে হান্টিং কিভাবে করবে বা কিভাবে তার টার্গেট সেট করবে, তার জন্য তাদের ট্রেনিং দেওয়া হতো। কি দিয়ে? লাল রঙের হারিং মাছ দিয়ে। সেই হরিংটা যখন স্মোক, সেটাকে যখন পোড়ানো হতো এবং মাছটা না একদম রেডিশ হয়ে যেত, এমনিতে কিন্তু লাল না, পোড়ানোর পর একদম লালচে আভা ধারণ করত। অ্যান্ড গেভ অফ আ স্ট্রং স্মেল, একটা মাছের পোড়ার একটা বেশ ভালো রকম গন্ধ আসতো। সেই গন্ধটা কি করতো? দ্য ট্রেনার্স অর দ্য ট্রিকস্টার্স উড ড্র্যাগ আ রেড হারিং অ্যাক্রস দ্য ট্রেল অফ আ রিয়েল প্রে। মানে যেমন ধরো যেটা শিকার করতে হবে তার যে পরপর পুরো রাস্তাটা, সেখান থেকে ওই হারিং এর গন্ধটা ওরা টেনে টেনে হারিংটাকে একটু নিয়ে চলে যেত, যাতে গন্ধটা কিন্তু রয়ে যেত ওই জায়গাটায়। কিন্তু অরিজিনাল যেটা প্রে, তার গন্ধও কিন্তু একটা আছে, যেটা শিকার করবে কুকুরটা। তাহলে তার গন্ধ প্লাস হারিং এর গন্ধ দুটোই। তার মানে এখানে ব্যাপারটা কিরকম করা হতো, ইচ্ছে করে ওই লাল মাছের গন্ধটা ওখানে রাস্তায় দেওয়া হতো, যাতে কুকুর ডিস্ট্রাক্টেড হয়। তার মানে ব্যাপারটা কি, যদি দেখা যেত যে ওই গন্ধ কাটিয়ে গিয়েও সে কিন্তু অরিজিনাল যেটা প্রে বা শিকার করার, সেটাকে সে খুঁজে পেয়েছে কুকুরটা, তাহলে সেই কুকুরটা বাস করতো এবং সেই কুকুরটাকে নেওয়া হতো তার হান্টিং এর কাজে। এই যে ইফ দ্য ডগ কুড স্টিল ফাইন্ড দ্য রিয়েল প্রে, ইট পাস্ট, ইফ নট ইট ওয়াজ সেড টু বি মিসলেড বাই দ্য রেড হারিং। মিসলেড কথাটা করতে গেছে লিড থেকে, বিপথে চালিত করা। তাহলে আমাদেরকে বিপথে চালিত করা, অরিজিনাল যেটা টার্গেট সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য কি লাল হারিং বা রেড হারিং ইউজ করা হয়। তার মানে বুঝতে পারছো মিনিংটা কি আছে? সামথিং দ্যাট ডিস্ট্রাক্টস অ্যাটেনশন ফ্রম দ্য মেইন ইস্যু অর দ্য রিয়েল প্রবলেম। মেইন ইস্যু থেকে যখন সরিয়ে দেওয়া হয় না, দ্যাট ইজ কল্ড রেড হারিং। এই যে আমাদের বিখ্যাত আমাদের যারা ভগবান,
মানে আমি পলিটিশিয়ানদের কথা বলছি, তারা অনেক সময় দেখবে একটা প্রবলেম নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে, সেখান থেকে ডিস্ট্রাক্ট করার জন্য ওনারা এমন কিছু ফেঁদে বসেন, সেখানেই মানুষ ছোটে, সেই দিকেই মানুষ তাকিয়ে থাকে। And that can also be called red herring. ইউজটা একটু দেখে নেব। The alibi of the accused turned out to be a red herring to the police. মানে সে যে তার যুক্তিটা দিয়েছিল না, তার যে ক্রাইমের এগেনস্টে, সে যে ছিল না ওখানে এটা বলার জন্য, অ্যালিবাই না, তো সেটা দেখা গেল অ্যাকচুয়ালি পুলিশকে ডিস্ট্রাক্ট করার জন্য, মিসলিড করার জন্য দিয়েছিল। বুঝতে পারছো? তাহলে আজ থেকে, আজকের পর থেকে যেন এটা ভুলে না যাই আমরা। রেড হারিং কি দেখো, ওনার ওনার কাজ কি ছিল, আর বাকি কাজটা উনি কি করছেন। তাহলে রেড হারিং দেখে উনি কিন্তু ওতেই ব্যস্ত হয়ে পড়েছেন, ওদিক থেকে কিন্তু যে মালগুলো সরানোর মালগুলো কিন্তু সরিয়ে নিচ্ছে, তার মানে হি ওয়াজ ডিস্ট্রাক্টেড, দিস ম্যান ওয়াজ ডিস্ট্রাক্টেড, তাই তো? তাহলে এই যে ডিস্ট্রাকশন বা মিসলিড হয়ে যাওয়া, এই ব্যাপারটাকে আমরা বলি রেড হারিং। ইউজটা দেখে নেবে, ঠিক আছে? এই ইউজগুলো একটু পড়েও নেবে তোমরা, ইউজ দেওয়া আছে এখানে, বেশ ইন্টারেস্টিং তাই না? চলো দেখি এবার মাছের পরে কি আছে। এবার আমরা পাবো ব্রাউন। এতক্ষণ লাল লাল দেখছিলাম, এবার বাদামি কালার। ব্রাউনটা কি করছে? ব্রাউন দিয়েও অনেক ইডিয়াম আছে। আজকে যে ইডিয়ামটা আমরা দেখবো সেটা হচ্ছে ব্রাউন নোজ। ওই যে এই লোকটার নাকে দেখো ব্রাউন কালার লেগে আছে, তার মানে কি করেছেন উনি? কি নাকে চকলেট লাগিয়েছেন, নাকি নাকে কোনো কফি লাগিয়েছেন? কিছুই না। ব্যাপারটা কি দেখে নি। 1930s-এ ওই সময়কার, দেখো ওই সময়কার, এই সময় ইউজ করা হয়েছিল প্রথমবার এই ধরনের ফ্রেজটা। কি ব্যাপার, অনেকে আছে না অফিসে, বা মেনলি অফিসেই বলি, যারা দেখবে তার বসকে তেল মারে। তেল মারে মানে মাখন লাগা না, যতক্ষণ না তৈল লাগতে হয়ে যায় তেল মারতেই থাকে, এবং মারতে মারতে এমন একটা অবস্থা হয়ে যায় সেই তেল কিন্তু আর ফেরত নেওয়া যায় না, মারতেই থাকে তেল, তাই না? তো ব্যাপারটা যেটা হচ্ছে, টু প্লিজ আ সুপিরিয়র বস অর আ টিচার সো হার্ড দ্যাট হি অর শি উড স্টার্ট কিসিং আপ দেয়ার ব্যাক সাইড। মানে এটা খুব একটা খুব বাজে একটা রেফারেন্স আছে, এমন মনে হবে যাতে পেছনটাই যেন সে কিস করে নেবে। মানে যেমন পেছন চাটা বলে একটা কথা আছে, জানিস সবাই? আমরা বাংলায় বলি, বাংলা তো আছে, তো চাটতে গিয়ে ওই জামাতে বা প্যান্টে যে নোংরাটা লেগে থাক, নাকে লেগে যেত, ফলে নাকটা কিন্তু ব্রাউন লাগতো। ধুলো বা মাটি লাগলে একটু ব্রাউনিশ লাগে, তো সেরকম ব্রাউন লাগতো। তার মানে ঘুরিয়ে মিনিংটা কি দাঁড়ালো? টু ফ্ল্যাটার সামওয়ান ফর পার্সোনাল অ্যাডভান্টেজ, নিজের আখের গোছানোর জন্য কাউকে অতিরিক্ত তেল মারা, অতিরিক্ত কি করা, তোষামত করা, তাকে বলে, যেটাকে আমরা সাইকোফ্যান্ট বলি না, যে করে, তাকে বলে সাইকোফ্যান্ট, রাইট? এটাকে বলে কি, ব্রাউন নোজ। হ্যারিস ইজ জাস্ট ব্রাউন নোজিং, এটা কিন্তু ভার্ব হিসেবে ইউজ হয়, দেখছিস? দেখে নাও, হ্যারিস ইজ জাস্ট ব্রাউন নোজিং বস টু গেট আ প্রমোশন। এই যে বাবু তেল মারছেন, হ্যাঁ, বসকে যতটা পারে আর কি, যত এখন তেলের দাম অনেক, তাও কম দামি তেল হোক বেশি দামি হোক, তেল তো মারছে। ইউ শুড নট ব্রাউন নোজ টু গেট গুড মার্কস ইন দ্য ইন্টারনাল এক্সাম। অনেক সময় আমরা অনেকে হয়তো করতে, যে মনে আছে ওরাল টেস্ট হতো স্কুলে, তো সেটা যাতে আমাকে 10-এ 10 দেয়, তার জন্য অনেকে স্যারেদের ম্যাডামদের বলতে, স্যার দিন না এরকম করে। সেটাও কিন্তু করা উচিত ছিল না। অনেকে ছোটবেলায় বয়সের, কম বয়স তো, এরকম ভুল আমরা করেও ফেলি। তো যাই হোক, তাহলে ব্রাউন নোজ মানে হচ্ছে কাউকে ফ্ল্যাটার করা ফর পার্সোনাল অ্যাডভান্টেজ। এই ফ্ল্যাটারি সেন্সে আরো একটা ইডিয়াম বলে দিই, সফট সোপ। এটাও কিন্তু ফ্ল্যাটারি বোঝায়, সফট সোপ, SOFT, নরম সাবান, এটাও কিন্তু ফ্ল্যাটারি বোঝায়, মনে রাখো সবাই। তাহলে আশা করি ভালো লাগলো, ইন্টারেস্টিং গল্প তাই না? দেখা যাক এরপরে কি বলছে। পার্পল, এই পার্পল কালারটা শুনলেই কেমন একটা বেশ মিষ্টি মিষ্টি কালার মনে পড়ে না? এই তো কদিন পরই আবার IPL শুরু হয়ে যাবে, এই পার্পলটা যেন কাদের কালার সেটা সবাই জানে, অনেকেরই ফেভারিট, অনেকেরই কাছের খুব দল একটা। এই পার্পল কালার, তাহলে পার্পল প্যাচ, ব্যাপারটা কি? তাহলে কি কোথাও যেতে গেলে এই যেরকম ঘাসটা কিরকম পার্পল কালারে হয়ে যায়, সত্যি কি তাই, নাকি এর পেছনে কোনো গল্প আছে, কি রহস্য আছে দেখি। ইন এনসিয়েন্ট রোম, দেখো এর রেফারেন্স চলে গেল একদম রোমে। কোথায়, কবেকার রোম? প্রাচীন রোম, ইতিহাস বইয়ের পাতায় পড়েছি, সেই কলোসিয়াম,
এরকম কত কি গল্প। দেয়ার ওয়াজ এ পার্পল পিস অফ ক্লথ এক্সপেন্সিভ অ্যান্ড রেয়ার বিকজ দ্য কালার পার্পল ওয়াজ অবটেন ফ্রম আ সি স্নেল। অ্যাকচুয়ালি একটা কাপড় বোঝাতো পার্পল কালারের, যেটা খুব দামি ছিল, কস্টলি। কেন? ওই কালারটা না পাওয়া যেত, এক্সট্রাক্ট করা হতো একটা স্পেশাল শামুক থেকে, সামুদ্রিক স্নেল থেকে। ফলে ওটা সবসময় পাওয়া যেত না। কারা ইউজ করতো? যারা ওয়েলদি, যারা রাজা মহারাজা, যারা জমিদার বংশের কেউ অভিজাত, তারাই একমাত্র ওটাই এফোর্ড করতে পারতো এবং ওই পার্পল ফেব্রিকটা অ্যাফোর্ড করতে পারতো। ইন ইজ আর্টস পোয়েটিকা, রোমান পোয়েট অ্যান্ড ক্রিটিক হোরাস একজন রোমান পোয়েট ক্রিটিক ছিলেন। তিনি ব্যঙ্গ করেছিলেন কাদেরকে? ওই ধরনের লিটারি ওয়ার্কস যেগুলো কিন্তু ফ্ল্যাশি, ডেকোরেটিভ, ওই সেন্সে উনি ব্যঙ্গও করেছিলেন যে পার্পল প্যাচ হিসেবে। তার মানে কি বোঝাতে চাইছি? ওটা কিন্তু দরকারি ছিল না, কিন্তু নিজেদের আভিজাত্য বা নিজেদের যে কি বলবো, নিজেদের রয়্যাল ব্যাপারটা, যে আমরা কত ধনী, সেটা বোঝানোর জন্যই এই পার্পল পিস অফ পেপারটা বা পার্পল যে ফ্যাব্রিক সেটা ইউজ করা হতো। তার মানে কি হচ্ছে? পার্পল মানে সামথিং ভেরি গুড, সামথিং ভেরি কি গুড ফরচুন বা প্রচন্ড ওয়েলথ বা কিছু পাওয়া বা একটা গুড ফরচুন পাওয়া, এরকম কিছু সেন্স আসছে, তাই না? তো মিনিংটাও তো তাই বলছে, পিরিয়ড মার্কড বাই সাকসেস আর গুড ফরচুন। প্রাচীন রোম থেকে আজকে এই 2026-এর ইন্ডিয়ায় কোশ্চেন পেপারে পার্পল প্যাচ চলে এসছে। অর্থাৎ তোমাদের জীবনেও যদি পার্পল প্যাচ আনতে হয়, তাহলে কি করতে হবে? অবভিয়াসলি পরিশ্রম করতে হবে, তবে না আমরা পার্পল প্যাচ দেখতে পাবো, তাই না? আফটার ইয়ার্স অফ স্ট্রাগল দ্য অ্যাক্টর ফাইনালি হিট আ পার্পল প্যাচ অফ গ্রোথ অ্যান্ড রেকগনিশন। ইউজটা দেখবে, হিট আ পার্পল প্যাচ অফ গ্রোথ অ্যান্ড রেকগনিশন। অনেক অ্যাক্টর অনেক যে সম্মানটা পাওয়ার কথা অনেক পরে পায়, অনেক কষ্ট করার পর পায়, অনেক এফর্ট দেওয়ার পর পায়, তাই না? তাহলে এই সাফল্যের জায়গায় পৌঁছানোটাকে বলে পার্পল প্যাচ। কোথা থেকে এলো? সেই পার্পল কালারের ফ্যাব্রিক, যেটা দিয়ে ওয়েলদি লোকেরা কি নিজেদের নিজেদের কাজে লাগাতেন, গার্মেন্টস বানাতেন। কেন? কারণ সেটা ছিল ওয়েলথের প্রতীক, সাকসেসের প্রতীক, সমৃদ্ধি যেটাকে বলে তার প্রতীক, প্রসপ্যারিটির প্রতীক। পেয়ে গেলাম তাহলে সাকসেস, গুড ফরচুন, হ্যাপিনেস, এই সেন্সটাই ক্যারি করে পার্পল প্যাচ, তাই না? খুব সুন্দর, তাই না? এরপরে দেখো পার্পল, তারপরে আবার একটা কালার সবুজ। একটু আগে আমরা দেখেছিলাম গ্রিন হর্ন, দেখেছিলাম, আবার এসছে গ্রিন। আগেরটায় ছিল ইনএক্সপিরিয়েন্সড, এবার দেখো গ্রিন আইড বা গ্রিন উইথ এনভি। এই ইডিয়ামটা না সোজা যদি এনভিটা দেওয়া থাকে। কেন? এনভি মানে আমরা জানি জেলাসি। এনভি মানে কি? জেলাসি, হিংসে। তাহলে সেখান থেকে আমরা বুঝেই যাচ্ছি এখানে হিংসে করার কিছু ব্যাপার বোঝাচ্ছে। কিন্তু যদি শুধু থাকে গ্রিন আইড, সেটা আমরা বুঝবো কি করে? তাহলে তারও একটা রেফারেন্স আছে বা একটা হিস্টোরিক্যাল অ্যালিউশন আছে। দ্য গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল লিঙ্কড গ্রিনিশ স্কিন টোনস টু ফিয়ার অ্যান্ড এনভি। উনি যারা গ্রিনিশ স্কিন থাকতো, যাদের স্কিনের কালার, তাদেরকে খুব ভয়ের উদ্রেক করতো বা তাদেরকে ভাবতেন উনি মানে একটা কি বলে, মানে জেলাসি বা হিংসের প্রতীক, তাদেরকে উনি ভাবতেন। এখনো দেখবে যাদের চোখ অনেক সময় সবুজ, চোখ অনেক সময় হয় অনেকের একটু একটু, তাদের দেখলে একটু ভয় পাই আমরা, তাই না? কেন ভয় পাই? কারণ শেক্সপিয়ার আবার এটাকে পরের দিকে কি করলেন, পপুলার করে দিলেন। কিভাবে? যে ওনার ওথেলো এবং পরবর্তীকালে মার্চেন্ট অফ ভেনিসও, স্পেশালি ওথেলোতে ওই জেলাসিটাকে উনি ব্যাখ্যা করলেন গ্রিন আইড মনস্টার দিয়ে। মানে এতটাই ডেঞ্জারাস হতে পারে কি জেলাসি, যে ওটাকে উনি বললেন মনস্টারের সাথে কম্পেয়ার করলেন, গ্রিন আইড মনস্টার। And he used the term in Othello, and also in Merchant of Venice he associated the color green with envious feelings. হিংসের কারণে যে ফিলিংসটা তৈরি হয় তার সাথে উনি গ্রিন কালারটাকে অ্যাসোসিয়েট করেছিলেন মার্চেন্ট অফ ভেনিসে। তার মানে বুঝতেই পারছো, সব জায়গায়, সে অ্যারিস্টটল থেকে শেক্সপিয়ার পর্যন্ত, আজকে কি কোয়েশ্চেন পেপার পর্যন্ত, সব জায়গাতে মিনিংটা কিন্তু একই। কি? জেলাসি, এনভি অথবা কভেটুয়াসনেস। পেলাম? তাহলে ইউজও বলে দিয়েছি। শি লুকড অ্যাট হার ফ্রেন্ডস নিউ কার উইথ গ্রিন আইড এনভি। মানে এটা আমরা গ্রিন আইড দিয়ে ইউজ করলাম। দেখো এখানে যে মহিলা তাকিয়ে আছে এমন ভাবে, কেন তাকিয়ে আছে আর বলছি না, হ্যাঁ, হতে পারে তারটাকে অন্য কেউ নিয়ে নিয়েছে, বা এটাও হতে পারে যে নিয়েছে তাকে সে চাইতো। এই সব জটিল কেস, এখানে সম্পর্কের জটিলতায়
এই জেলাসি কিন্তু তৈরি হয়। হ্যাঁ, সেরকম পরীক্ষার খাতাতেও কিন্তু জটিলতা আসার কোনো চান্স নেই যদি এই স্টোরিটা আমরা জেনে নিই। নেক্সট, আবার ঘুরে ফিরে ব্লু চলে এসছে। এটা খুব বিখ্যাত একটা ইডিয়াম, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ব্লু সি, ডিপ ব্লু সি। ব্যাপারটা কিরকম, ভালো করে পিকচারটা দেখবে। এখানে একটা নৌকা আছে বড়, সেখান থেকে দড়ি দিয়ে কে ঝুলছে, আমাদের একজন সেলার ঝুলছেন, নিচে কিন্তু এই শার্ক গুলো, হাঙরের পাখনাগুলো দেখা যাচ্ছে। তার মানে ব্যাপারটা কিরকম, বলি কি বলছে, দ্য ডেভিল রেফার টু আ সিম অর এজ অফ দ্য শিপ। এই যে শিপের এজটা, এটাকে ডেভিল বলা হতো, বুঝলে। অ্যান্ড দ্য ডেভিল ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট সিম টু কক, মানে এখান থেকে এই যে অনেক সময় অনেকক্ষণ ভাসার পর জল ঢুকে যেত না, সেই জলটাকে এই যে কক করা, মানে জলটাকে বের করে দেওয়া, ওয়াটারপ্রুফ করার জন্য ওই উডেন শিপের যে উডেন যে হাল, তার উপর দিয়ে মাছটা কি তার গা বেয়ে বেয়ে নামতে হতো নিচে। এবার মুশকিল হচ্ছে ওই যে ঝুলে ঝুলে নামতে হতো না, এবং এবং এতটাই কি সংকীর্ণ ছিল ওটা, এতটাই স্লিপারি, যে কোনো মুহূর্তে সমুদ্রের জলে পড়ে যাওয়ার চান্স থাকতো। তাহলে ওইখানে দাঁড়ানোটাও রিস্কি, আবার সমুদ্রের জলে পড়ে গেলেও হাঙরের পেটে যেতে হবে। তার মানে উভয় সংকট। আমরা বাংলা একটা কথা বলি না, শাঁখের করাত বা উভয় সংকট, ঠিক সেরকম। না এদিকে শান্তি আছে না ওদিকে শান্তি আছে। তার মানে কি হলো, কট বিটুইন টু ডিফিকাল্ট চয়েসেস, মানে কোনোটাই তার কাছে ঠিকঠাক চয়েস না। চয়েস তো আছে, কিন্তু বোথ দ্য চয়েসেস আর কি ডেঞ্জারাস। এরকম পরিস্থিতিটাকে বলে কি, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ ব্লু সি। তো এখানে সাইলা অ্যান্ড চাব্রাইডিস বলে আর একটা ইডিয়াম আছে, এটাও খুব প্রাচীন, এটাও তোমরা জেনে রাখতে পারো। এখানে ওখানে দিয়েছি শাইলা অ্যান্ড চাব্রাইডিস। তো সেখানেও আমরা কিন্তু এই একই মানে পাচ্ছি। তাহলে দ্য মিনিস্টার ওয়াজ ফাউন্ড বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ ব্লু সি, ইদার রিজাইন অর ফেস পাবলিক হিউমিলিয়েশন। ওই আর কি, মাঝে মাঝে তো সবাইকে আর ধরা যায় না, যখন ধরা পড়ে আর কি, না ইধার কা না উধার কা, হয় পাবলিকের পেদানি, আর না তো কি, রিজাইন করতে হবে, না তো পেদানি খেতে হবে। তো অবভিয়াসলি মিনিস্টার বাবু তো ওই সমুদ্রের নামবেন নাকি ওই জাহাজের টেবিলে দাঁড়াবেন, বুঝতে পারবেন না। সেই স্টোরি। তাহলে এই ছবিটা দেখলেই কিন্তু মিনিংটা ক্লিয়ার, এখানেও শান্তি নেই এখানেও শান্তি নেই, দু জায়গাতেই বিপদ। সেটাকে আমরা বলি ডেভিল অ্যান্ড দ্য ডিপ ব্লু সি। চলো নেক্সট, এবার আসছি একটু রূপলি কালার, সিলভার। সিলভার আমরা জানি, নর্মালি আমরা দেখি সিলভারটা আমাদের বিশেষ করে ইন্ডিয়ায় অনেক সৌভাগ্যের কি প্রতীক হিসেবে ধরা হয়, সোনা রূপকে অবভিয়াসলি। তো এখানেও কি কিরকম কিছু বলছে দেখো, এখানে আছে কিয়স, ডিফিকাল্টি, প্রবলেমস, ডিলেমা, কমপ্লেক্সিটি, অবস্টাকলস, অবস্ট্রাকশনস, আরো ডিলেমা। এই সব কিছু থেকে একটা বুলেট, বন্দুকের গুলি বেরিয়ে আসছে। মানে ব্যাপারটা কি দেখা যাক। দ্য ফ্রেজ অরিজিনেটস ফ্রম ইউরোপিয়ান ফোকলোর, মানে ওখানকার ইউরোপের কিছু লোকগাথায় পাওয়া যায় যে a silver bullet is believed to kill supernatural creatures like werewolves and witches। এখানে একটা জিনিস বলার আছে, werewolvesটা কি, তোমরা অনেকে মুভি দেখেছো, হলিউড মুভি, এমন কিছু মানুষ যারা রাত হলেই নেকড়েতে কনভার্ট হয়ে যেত, আবার আলো ফুটলেই আবার মানুষে কনভার্ট হয়ে যেত। এদেরকে আমরা মাইথোলজিতে ওয়্যার উলভস বলে। আর উইচ তো জানো ডাইনি, মানে তখন বিশ্বাস করা হতো ওই ইউরোপিয়ান ফোকলোরে যে সিলভার বুলেট দিয়ে নাকি সুপারন্যাচারাল ক্রিচার্স গুলোকে মেরে ফেলা যায় বা দূরে সরিয়ে দেওয়া যায়। Over the time, the phrase came to symbolize a quick, effective remedy for problems that is otherwise hard to solve. তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, লাগাতার অনেক বড় বড় প্রবলেম থেকে খুব সহজে মুক্তি পাওয়া, কে মুক্তি দিত, সিলভার বুলেট। তাহলে সেখান থেকে দেখো মিনিংটা চলে এলো কি, a simple apparently magical solution to a complex and difficult problem, মানে খুব কঠিন একটা সমস্যা থেকে খুব সহজে মুক্তি পাওয়ার উপায়, দ্যাট ইজ কল্ড সিলভার বুলেট। মিনিংটা মাথায় গেঁথে গেল তাই না, বুলেটের মতো মাথায় গেঁথে যাবে, খুব সহজ। তাহলে এই স্টোরিটা, এই ছবিটা যদি আমাদের দেখা থাকে, তাহলে কি আমরা কিন্তু বুলেটের গতিতে আনসারটা করতে পারি, আদারওয়াইজ উপরওয়ালা ভরসা। টেকনোলজি অ্যালোন ইজ নট দ্য সিলভার বুলেট টু রিডিউস কারাপশন। এই কারাপশন কমাতে গেলে শুধু এই সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিলাম,
টেকনোলজির সাহায্য নিলাম, তাতেই হবে কি? আরে মনটাই তো কারাপ্টেড, মনের ভেতর দুর্নীতির চাষ। তাহলে বাইরে কি আর সোনা ফলবে, মানে সোনার ধান ফলবে? ফলবে না, আগাছাই ফলবে, তাই না? তাহলে এই কারাপশনটাকে দূর করতে গেলে শুধু টেকনোলজিটাই রিমেডি হতে পারে না, অন্য কিছুরও দরকার আছে। বুঝে নিলাম। আরো একটা, দের ইজ নো সিলভার বুলেট ফর দ্য এয়ার পলিউশন। এই এয়ার পলিউশন দূর করার জন্য হঠাৎ করে কোনো রিমেডি নেই, একটা কালেকটিভ এফোর্ট দরকার। এরকম ইউজ আছে। তো পরীক্ষা যখন আসবে, জাস্ট এই ফোকলোরটা, এই গল্পটা একটু খেয়াল রাখো, তাহলেই দেখো খুব সহজ পেয়ে গেলাম আমরা। তাহলে আজকে এই যে ইডিয়ামস গুলো আমরা দেখছিলাম, বিভিন্ন কালার বেস করে ইডিয়ামস, প্রতিটা ইডিয়ামস এর ভেতর একটা স্টোরি আছে, এই স্টোরির ভেতরে আবার তার ইউজ আছে, এবং তার সাথে তার ছবি আছে। এগুলো সব কটাই যেমন ফলো করছিলে, আগেরটাতেও ফলো করেছো, আগের এপিসোডটা, এটাও ভালো করে ফলো করো। আশা করি পরীক্ষার হলে বসে ইডিয়ামের যে ভীতি বা ইডিয়ামের জন্য যে হাহাকার, সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। যেভাবে পদমাসের পাশে ছিল থাকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, অ্যান্ড অলওয়েজ স্টে টিউনড উইথ পদমাস।